This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এসআইআর ইস্যুতে এবারে বীরভূমের সভা থেকে হুমকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। তিনি বলছেন, এসআইআরে বাংলার ভোটারদের নাম বাদ গেলে দামামা বাজিয়ে দেব। বীরভূমের সভা থেকে হুঙ্কার দিয়েছেন মুখ্যমন্ত্রী। নাম না করে নির্বাচন কমিশনকে বিজেপির এজেন্সি বলে তোপ দেখেছেন তিনি। ডাবল ইঞ্জিনের নেতারা বলছে 1.5 কোটি নম্বর দিয়ে দাও সব রোহিঙ্গা। আরে প্রত্যেকে তো রোহিঙ্গা, এই ইতিহাস পড়েছে না ভূগোল পড়েছে? কিন্তু কেন এটা হচ্ছে? এটা হচ্ছে তো বিজেপির এজেন্সি, ডাবল ইঞ্জিন সরকারের এজেন্সি, 360 ডিগ্রি এজেন্সি। নামটাও আমি জানি কারা করছে। বাংলায় নাম বাদ দিয়ে দেখুন। ছৌনিত্য আছে এখানে, ছৌনাচ দেখবেন। ধামসা বদল আছে এখানে, ধামসা বদল দেখবেন। ঢোল আছে, ঢোল, কাঁসর ঘন্টা, শঙ্খ বাজিয়ে দেবো দামামা। মুখ্যমন্ত্রী এ ধরনের ঘুরিয়ে ফিরিয়ে অনেক হুমকি দিতে পারেন, কিন্তু মানুষ এসব হুমকিতে আর ভয় পাচ্ছেন। উনি কাকে হুমকি দিচ্ছেন? এখনো পর্যন্ত এই সরকারটা পশ্চিমবঙ্গে টিকে আছে শুধুমাত্র রাজ্যপাল ভবনের বদান্যতায়। এখানে সাংবিধানিক পরিকাঠামো সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করছেন মুখ্যমন্ত্রী। তারপরে সরকারটা কেন টিকে আছে এই প্রশ্নের উত্তর দিতে দিতেই তো আমরা আজকে বিভ্রান্ত হয়ে যাচ্ছি, আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। বুথ লেভেল অফিসারদের ভয় দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী। নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে চাইছেন। অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অফিসারদের উপর চাপ সৃষ্টি করলে স্বচ্ছ নির্বাচন কিভাবে হবে? নির্বাচন কমিশনের মতো স্বতন্ত্র সংস্থাকেও চ্যালেঞ্জ করছেন মুখ্যমন্ত্রী। এটা গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। সোশ্যাল মিডিয়ায় তোপ শুভেন্দুর। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করুক নির্বাচন কমিশন। আবেদন জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি শুভেন্দুর। ইলেকশন কমিশনকে আমরা দাবি করছি অবিলম্বে বিএলওদের তালিকা অল অ্যাফিলিয়েটেড পলিটিক্যাল পার্টিকে দিতে হবে, ইলেকশন কমিশনের ওয়েবসাইটে তুলতে হবে বুথ নাম্বার ডিটেলস দিয়ে, এবং বিভিন্ন জায়গায় বিডিওরা এসডিওরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে বসে পার্মানেন্ট নেচারের এমপ্লয়ি থাকা সত্ত্বেও বিএলও হিসেবে তৃণমূল কংগ্রেসের ক্যাডারদেরকে করেছে। এমনকি 26,000 চাকরিচ্যুত লোকজনকেও কোথাও কোথাও বিএলও হিসেবে অ্যাপয়েন্ট করেছে। বিডিওরা এসডিওরা ডিএমডিসিরা এরা ভাবছেন যে আগের মতো হবে, আজ জাপ্তা বাছে আগের মতো হবে, সব ধামাচাপা পড়ে যাবে। ধামাচাপা পড়বে না। আপনাদের প্রতি মুহূর্তে প্রতি ঘন্টার কার্যপদ্ধতি কমপ্লিটলি নজরদারি এবং মনিটরিং করছি আমরা। ডিএমদের একটু চোখ কান খোলা রাখতে হবে। অনেক সময় আমি দেখছি ডিএমরা দায়িত্ব দিয়ে দিচ্ছে নিচের কাউকে, তারা কিন্তু খেয়াল রাখছে না। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন ইলেকশন কমিশন তার নোটিফিকেশান যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। একটা লোক 4 দিন গিয়ে এলো, 4 দিন গেল, তখন হয়তো সেটা কোথাও ঘুরতে গেছে, তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন? আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে কি না।
ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ আর পরিবারের উদ্বেগ, সেই পরিবারের উদ্বেগের কারণেই অনেক পরিযায়ী শ্রমিক তারা ভিন রাজ্য থেকে এ রাজ্যে চলে এসেছেন। কিন্তু এ রাজ্যে আসার পর তাদের মধ্যে একটা নতুন চিন্তা, নতুন উদ্বেগ রয়েছে, কারণ বাংলায় কাজ নেই, বাইরে না গেলে খাবো কি। চূড়ান্ত উদ্বেগের সঙ্গে দিন কাটছে হরিয়ানা থেকে ফিরে আসা হরিশ্চন্দ্রপুরের রাঙ্গাইপুর গ্রামের শ্রমিকদের। একই সাথে তাদের বক্তব্য, হরিয়ানায় তাদের উপর কোনো শারীরিক নির্যাতন বা অত্যাচার হয়নি, ভয় দেখাতে হুমকি দেওয়া হয়েছিল। একটা হল ঘরের মতো জায়গায় তাদের রাখা হয়, সেখানে খাওয়া থাকা প্রায় দিন 10। শুধু এ রাজ্য নয়, অসমের শ্রমিকরাও সেখানে ছিলেন, দাবি হরিয়ানা থেকে ফিরে আসা হরিশ্চন্দ্রপুরের রাঙ্গাইপুর গ্রামের শ্রমিকদের। অবশেষে হরিয়ানা থেকে ফিরলেন 7 জন পরিযায়ী শ্রমিক। মালদার হরিশ্চন্দ্রপুরের রাঙ্গাইপুরে তারা ফিরলেন তাদের নিজেদের ঘরে। ঘরের পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে আরও কিছুদিন তারা কাটাবেন। ওই কয়েকটা দিনই তারা শান্তিতে কাটাবেন, কিন্তু সেই শান্তি তো মাত্র কয়েক দিনের, কারণ কিছুদিন পর তাদের আবার বেরোতে হবে অন্য কোনো রাজ্যে, এমনকি সেই হরিয়ানাতেই আবার ফেরত যেতে হতে পারে। কারণ তারা না গেলে তার পরিবারের দুবেলা অন্ন জোটানোই মুশকিল। স্পষ্টই বলছেন তারা এখানে তো কোনো কাজ নেই, কোনো জমি নেই যেখান থেকে তাদের কিছু রোজগার হবে, তাই বাধ্য তারা সেই রাজ্যে আবার ফিরে যেতে কাজ করার জন্য। আর সে কারণেই তারা মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন করছেন যাতে এমন কোনো রোজগারের ব্যবস্থা তাদের করে দেওয়া হোক যাতে এই রাজ্য থেকে তাদেরকে ফিরে যেতে না হয়। আদৌ কি সেটা সম্ভব? রাজ্য সরকার কি আদৌ কি তাদেরকে স্বনির্ভর করা বা তাদের কোনো রোজগারের ব্যবস্থা করে দিতে পারবে? এখন এই প্রশ্ন যেমন উঠছে, ঠিক তেমনি এই নিয়ে রাজনৈতিক বিতর্কও এখন তুঙ্গে। মালদার রাঙ্গাইপুর থেকে ক্যামেরা মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। বলছে কি তোমাকে সবারই আধার কার্ড দাও, আধার কার্ডে সবটি নিল আর বলছে কি চলো তোমরা গাড়িতে বসো, তোমাদেরকে চেকিং হবে, চেকিং করে তোমাদেরকে ছাড়া হবে। ধমকা চলে এভাবে কি দুটা করে গুলি মারে দাও, এনকাউন্টার করে দাও, তাহলে এরা বাংলাদেশি পাঠিয়ে দাও। আমরা কেন ডরাবো? আমরা তো বাংলাদেশি না, আমরা তো ইন্ডিয়ান, আমরা হিন্দুস্তানি নাগরিক, আমরা কেন ডরাবো? হ্যাঁ, ওই একটু হুমকি দিয়েছিল, ওগুলাই। মারধর করেছিল? না, মারধর করেনি, অত্যাচার ধমকি দিয়েছে। অত্যাচার বলতে খাবার ঠিক ছিল না, ধমকি দিয়েছে। আমাদেরকে বলছে খাড়ো করে একটা লাইন করে খাড়ো করলো সবটিকে 34 জন লোককে। তো 34 জন লোককেই বলেছে কি দুটা করে গুলি মারা দে না, আর যদি কম পড়ে তো আরো গুলি নিয়ে যা, কিন্তু দুটা করে সবাইকে গুলি মারবি। কাগজপত্র আমরা সবই দেখিয়েছিলাম, কিন্তু দেখছে না ওরা। আমাদের দেশে কাজ নেই তো, আমাদের দেশে কাজ নেই, আমাকে ওই দেশে কাজে যেতেই হবে। গুজরাট হোক, হরিয়ানা হোক, দিল্লি হোক, পাঞ্জাব হোক, যে কোনো আমাকে দেশে কাজে যেতেই হবে। ওরা যাচ্ছে, কাজ করতে যাচ্ছে, এখানে হয়তো বলছি ওখানে যাব, ওখানে গিয়ে একসাথে আমরা টাকাটা পাবো না, শখ করেই যাচ্ছে, অনেকে শখ করেই যাচ্ছে কাজ করতে। মানে ওরা যে যাচ্ছে বাধ্য হয়ে যাচ্ছে না? না, বাধ্য হয়ে যাচ্ছে না, না বাধ্য হয়ে যাচ্ছে না, যাচ্ছে শখ করে, ওখানে গেলে আমরা একসাথে টাকাটা পাবো, একসাথে আমাদের উপার্জন হবে। শখ করার জন্যই যাচ্ছে আর কি।